Dear students, Assalamu alaikum. I am SM Jahidul Islam, Assistant Teacher English, Afus Khan Model School. Due to COVID-19 situation, we are having our classes on AKMS online class page, Facebook page. We are going to start our class. You can see this class on AKMS online class 6 Facebook page. Our today's topic is right form of verbs. প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বের 9টি রুলস পড়েছিলাম। আজকে আমরা বাকি রুলসগুলো পড়ব। বাকি যতটুকু পড়া যায় আর কি, বাকি চেষ্টা করব আজকে আরো 10টি রুলস পড়ার জন্য। ওকে, আমরা 10 নম্বর রুলে চলে যাচ্ছি। সেন্টেন্স যদি একটিভ ভয়েসে হয়, সেন্টেন্সটি যদি একটিভ ভয়েসে হয় এবং সেখানে যদি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু প্রভৃতি মোডাল অক্সিলারি ভার্ব থাকে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমাদের এখানে সাবজেক্ট যে পার্সনই থাকুক, যদি মোডাল অক্সিলারি ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্বটির প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম বসবে, এর কোনো পরিবর্তন হবে না। আমরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। হি ক্যান ডু ইট ইজিলি, এখানে দেখো ডু এর কোনো পরিবর্তন হচ্ছে না। পরীক্ষায় এরকম বাক্য থেকে থাকে রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে, কারণ হচ্ছে রাইট ফর্ম ভার্ব মানে আমরা বুঝে থাকি যে এখানে চেঞ্জ করতে হবে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হবে না। দেখো পরবর্তী বাক্যে এভরিবডি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, এভরিবডি শুড রেসপেক্ট, এখানে রেসপেক্টের কোনো পরিবর্তন নেই। একইভাবে ইট মে রেইন টুডে, এখানেও কোনো পরিবর্তন নেই। ওকে, ট্রাই ইউরসেলফ, এই ক্ষেত্রে আমি তোমার জন্য যে ট্রাই ইউরসেলফ বাক্যগুলো দিয়ে যাচ্ছি এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এগুলোকে স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবে, স্ক্রিনশট নিয়ে হোমওয়ার্ক করবে। এগুলো দীর্ঘ সময় আমি ডিসপ্লে করব না, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে ফোনে, তারপরে একসাথে করে হোমওয়ার্ক করে আমাকে পাঠাবে। প্রত্যেকটা রুলের শেষে আমি এভাবে তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা পরবর্তী রুলে চলে যাব। দেখো রুল 11, সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসে হয়, এর আগের যে রুলসটা আমরা করেছিলাম সেটা ছিল অ্যাক্টিভ ভয়েসে যদি হয় সেন্টেন্সটি। এটা হচ্ছে সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসে হয় তবে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু প্রভৃতি মোডাল অক্সিলারি ভার্বের পরে বি বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আবার খেয়াল করো যে আমাদের সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসে হয় তবে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড অর্থাৎ মোডাল অক্সিলারি থাকলে এরপরে বি যুক্ত হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দেখো দ্য ওয়ার্ক ক্যান ডু ইমিডিয়েটলি, দ্য ওয়ার্ক ক্যান বি ডান ইমিডিয়েটলি, এখানে বাক্যটাকে কিন্তু আমরা প্যাসিভ করেছি, প্যাসিভ ভয়েস, এটা খেয়াল রাখতে হবে। প্যাসিভ থাকলে মোডাল অক্সিলারি ভার্বের পরে বি যুক্ত হবে এবং এটা মূল ভার্বটাকে আমরা বি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব। পরের বাক্য দেখো অল দ্য ম্যাঙ্গোস কুড ইট, অল দ্য ম্যাঙ্গোস কুড বি ইটেন, ইট ছিল এটাকে আমরা বি থ্রি করে ফেলেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি এর পরবর্তী যে রুলসটা আছে এটাতে চলে যাচ্ছি। তার আগে তোমাদের জন্য কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিব। ট্রাই ইউরসেলফ, এটা তুমি হোমওয়ার্ক হিসেবে আমি আগেই বলে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে একসাথে করে সবগুলো আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট বক্সে অথবা মেসেঞ্জারে আমাকে পাঠাতে পারো। আমি অবশ্যই হোমওয়ার্কগুলো দেখে রিপ্লাই দিব। ওকে, তোমার জন্য যে বাক্যগুলো দেওয়া আছে, ইট ক্যান নট ডিনাই, দেখো দ্য ইংলিশ বুক উইল বাই টুমরো, দ্য ডিউটি মাস্ট পারফর্ম ভেরি সুন, এরপরে অবশ্যই যেহেতু এটা প্যাসিভ ফর্মে আছে বাক্য, তোমাকে কি করতে হবে, বি যুক্ত করতে হবে এবং মূল ভার্বের বি থ্রি বসাতে হবে। ওকে, আমরা নেক্সট রুলসে চলে যাচ্ছি। দেখো ব্র্যাকেটে যদি বি থাকে, বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বি এর যে ফর্ম মানে ব্র্যাকেটে যদি বি থাকে, বি শুধু কিন্তু বি হবে না, বি এর তিনটা ফর্ম, আমরা তিনটাতে যাব। বি, এম, ইজ, আর, পাস্ট প্রেজেন্ট ফর্ম, এরপরে আমরা পাস্ট ফর্মে যাব
ওয়াজ ওয়ার, এরপর হচ্ছে বিন, মানে হচ্ছে এখানে আল্লাহ বি এভরিহোয়ার, তাহলে আল্লাহ ইজ এভরিহোয়ার, এটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা ইজ বসিয়েছি। পরে দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, প্রিয় শিক্ষার্থীরা ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখানে একটু ব্যাখ্যা দিতে চাই, খেয়াল করো। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা যদি ওয়ান অফ মাই, দুঃখিত, ওয়ান অফ এর পরে এটা মনে রাখতে হবে যে ওয়ান অফ এর পরে সবসময় ভার্বের, ওয়ান অফ এর পরে যে নাউনটা বসবে, নাউন বা প্রোনাউন যাই বসবে ওয়ান অফ এর পরে, ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউন যাই বসবে তার অবশ্যই প্লুরাল বসবে, কিন্তু এরপরে যে ভার্বটা বসবে ভার্বটা টেন্স অনুযায়ী সিঙ্গুলার বসবে। আমি আবার বলছি, ওয়ান অফ এর পরে যে নাউন বা প্রোনাউন বসবে, ওয়ান অফ এর পরে আমাদের যে নাউন বা প্রোনাউন বসবে সেটা সবসময় প্লুরাল, কিন্তু এরপরের ভার্বটা সিঙ্গুলার হবে। এখন এর ব্যাখ্যায় চলে আসো, দেখো এর বাংলা যদি আমি করি তোমাদের জন্য, দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হচ্ছে আমার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার তো অনেক বন্ধু, তাদের মধ্যে একজনের কথা বলেছি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ গুড স্টুডেন্ট, মানে হচ্ছে অনেকগুলো বন্ধুর মধ্যে আমার একজন হচ্ছে গুড স্টুডেন্ট, তাহলে একজনের জন্য তো অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। আবার আমি সব বন্ধুদের মধ্যে বুঝিয়েছি, এই জন্য আমার যে নাউন সেটা হয়েছে কি, আমার নাউনটা হয়েছে প্লুরাল। ওকে, ট্রাই ইউরসেলফ, নিচের বাক্যগুলো তোমার জন্য। দ্য টিকেট অফ দ্য জার্নি বি ভেরি কস্টলি, এখানে বি তুমি ভার্ব টেন্স অনুযায়ী বসাবে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি যাই বসবে। দেখো দ্য পিপল অফ দিস ভিলেজ বি ভেরি 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 পোর এগো। ওকে, এখানে খেয়াল করতে হবে তোমাকে সেন্টেন্সে কি ইন্ডিকেটর আছে, এখানে দেখো এগো আছে, তাহলে সেই অনুযায়ী তোমাকে ভার্ব বসাতে হবে। ইট ইজ 20 years ago, পরের বাক্য দেখো সেন্টেন্স আমি যখন রাইট ফর্ম ভার্ব করব তখন সব সময় খেয়াল রাখতে হবে ভার্বের মধ্যে কি নির্দেশক আছে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো রুল 13, ওয়াইল যুক্ত সেন্টেন্সে, সেন্টেন্সে যদি ওয়াইল, সেন্টেন্সে যদি ওয়াইল থাকে, ওয়াইলের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই সাবজেক্ট অনুযায়ী এবি দিয়ে অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। খেয়াল করো আমি তোমাদের জন্য বলেছি ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু ওয়াইলের পরে যদি এবি থাকে অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অক্সিলারি, ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের সাথে আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে, তার পারসন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে তারপর আমরা মূল ভার্বের সাথে আইএনজি বসাবো। দেখো তাহলে ওয়াইলের যে অংশটি সেটা অবশ্যই কি হবে, কন্টিনিউয়াস টেন্সে হবে। ওয়াইলের পরের অংশটি আমাদের কন্টিনিউয়াস টেন্সে হয়, আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে টেন্স অনুযায়ী। দেখো while take dinner he received phone, while taking dinner তার মানে হচ্ছে প্রথম বাক্যে খেয়াল করো যে while এর পরে আমাদের জন্য কি নেই, কোনো সাবজেক্ট নেই, তাই এটার আনসার হয়েছে while taking dinner he received the phone। পরের বাক্যে চলে আসো, while I play in the field I saw him coming, আমি যখন মাঠে খেলছিলাম তখন তাকে আসতে দেখলাম। ওকে, এই বাক্যে খেয়াল করো I saw এখানে while এর পরে সাবজেক্ট আছে, সাবজেক্ট যেহেতু আছে তাহলে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের অবশ্যই while এর পরে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের কি দিতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে এবং তার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমাদের আনসারটা হচ্ছে while I was playing in the field I saw him coming। ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে যাচ্ছি রুল এরপরে আমাদের হোমওয়ার্ক তোমাদের জন্য। দেখো while sleep in his room he dreamed a nice dream, সে একটা ভালো সুন্দর একটা স্বপ্ন দেখেছিল। আমরা সব সময় চাই তোমরা সুন্দর স্বপ্ন দেখো, সুন্দর স্বপ্ন শুধু দেখবে
এইটাই না, সুন্দর স্বপ্ন দেখবে ভালো মানুষ হওয়ার জন্য, সুন্দর জাতি গঠনের জন্য, সুন্দর দেশ গড়ার জন্য। ওকে, পরের বাক্যে চলে যাচ্ছি। মাই আঙ্কেল অ্যারাইভড while she, ওকে, এখানে খেয়াল করতে হবে, দেখো এখানে কিন্তু দুইজন পার্সনের কথা বলা হয়েছে। মাই আঙ্কেল অ্যারাইভড while she, while এর পরে এখানে কি, while এর পরে এখানে সাবজেক্ট আছে, অর্থাৎ সেই অনুযায়ী আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে এবং ভার্বের সাথে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, একইভাবে আমি তোমাদের জন্য আরো 3টি বাক্য দিয়ে দিয়েছি, এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। স্টুডেন্টস, আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি, রুল 14। দেখো, সিন্স বা ফর এর পর যদি সময় উল্লেখ থাকে, খেয়াল করতে হবে যে সিন্স বা ফর এর পর যদি কি থাকে, সিন্স বা ফর এর পর যদি, সিন্স বা ফর এর পর যদি সময় উল্লেখ থাকে, সিন্স বা ফর এর পর যদি সময় উল্লেখ থাকে, তবে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। খেয়াল করো, সিন্স এর পর যদি সময় উল্লেখ থাকে, ইট রেইনস ফর 2 আওয়ার্স। দেখো, সিন্স এর পর কিন্তু সময় উল্লেখ আছে, আমাদের এক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস মূল ভার্ব তার সাথে আইএনজি। খেয়াল করো, আমি আবারও স্ট্রাকচার বলে দিচ্ছি, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপর হচ্ছে বিন, তারপর মূল ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী ইট রেইন ফর 2 আওয়ার্স, এটাকে যখন আমি চেঞ্জ করব, তখন আমাকে কি করতে হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। দেখো, পরের বাক্যেও কিন্তু একই রকম বাক্য, এটাতেও সময় উল্লেখ আছে, যেন তোমরা সময়টা শুধুমাত্র একদম নির্দিষ্ট সময়টা যদি না হয়, ঘন্টা, সকাল, বিকাল, এরকম, এই জন্য একই রকম দুইটা বাক্য দিয়েছি, সময়টা যে কোনো ভাবে হতে পারে। ইট হ্যাজ, পরের বাক্য হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স দ্য মর্নিং। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করো, আমি তোমাদের জন্য আরেকবার বলছি। হ্যাঁ, দেখো, আমি তোমাদের জন্য আরেকবার বলছি, সিন্স বা ফর এর পর সময় উল্লেখ থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সিন্স বা ফর এর পর যদি সময় উল্লেখ থাকে, তবে সেন্টেন্সটি কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। একইভাবে আমরা মূল ভার্বের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর যে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে বললাম, সেটি যোগ করে আমরা করে ফেলেছি। ওকে, এখন চলে আসো পরবর্তী বাক্যে। ওকে, এর আগে তোমাদের জন্য ট্রাই ইউরসেলফ হোমওয়ার্ক তোমাদের জন্য। দেখো, দে লিভ ঢাকা ফর 20 ইয়ার্স, শি ওয়ার্কড ড্যাশ ইউ ফর 2 আওয়ার্স, উই লিভ ইন ঢাকা সিন্স 1986। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা রুল 15 চলে যাচ্ছি। টু এর পর যদি ভার্বের, টু এর পর যে ভার্ব থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সব সময় খেয়াল রাখবে, টু এর পর যদি ভার্ব থাকে, সেই ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসবে। টু এর পর ভার্ব থাকলে ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসবে। দেখো, শি ওয়েন্ট টু নিউ মার্কেট, বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে। প্রথম বাক্য খেয়াল করো, শি ওয়েন্ট টু নিউ মার্কেট, ওয়েন্ট আছে, কিন্তু বাক্যটা পাস্ট টেন্সে হলেও ওয়েন্ট টু নিউ মার্কেট টু বাই, এখানে টু এর পর যেটা বেস ফর্ম ছিল সেটাই থাকবে। এখানে কিন্তু আমাদের বেস ফর্মটা চেঞ্জ হচ্ছে না। দেখো, পরের বাক্যে চলে আসো, উই হ্যাভ কাম হিয়ার টু সি, তাহলে টু এর পরে সি, এখন এটাকে আমরা আর কোনো চেঞ্জ করব না, টু সি হিজ এলিং মাদার। ওকে,
তাহলে আমরা কি জানলাম এই রুলসের মধ্যে? আমরা জানলাম টু এর পরে যদি ভার্ব থাকে তবে ভার্বটির সব সময় বেস ফর্ম বসবে, প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, ট্রাই ইউরসেলফ। এখন তোমাদের জন্য বাক্য। দেখো, ইউ নিড টু গো দেয়ার, ইউ নিড টু গো দেয়ার, উই হ্যাভ টু রিয়েলাইজ আছে, তুমি এটাকে কি করতে হবে আমি অলরেডি বলে দিয়েছি। একইভাবে পরের বাক্য, উই হ্যাভ টু রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ। হ্যাঁ, ইম্পর্টেন্স অফ ইংলিশ, ইংলিশের ইম্পর্টেন্স কিন্তু আমাদের খুবই ভালোভাবে রিয়েলাইজ করতে হবে। এটা রিয়েলাইজ যদি আমরা করতে পারি তাহলে আমরা ইংলিশ শিখতে পারবো। ওকে, দ্য ম্যান সেড টু দ্য পোর্টার, দ্য ম্যান সেড টু দ্য পোর্টার। দেখো বাক্যটি কিন্তু পাস্ট টেন্সে, কিন্তু টু ক্যারি আছে, এখন ক্যারিকে কি চেঞ্জ করতে হবে? আমি হোমওয়ার্কে দেখব তোমরা কি করো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। এই রুলসটি বেশ একটু কঠিনই, আসলে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দেখো, ক্যান নট হেল্প বাক্যে যদি ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু। ওকে, আমি বি ইউজ টু মনে হয় দেইনি তোমাদের জন্য। ওকে, মাইন্ড, উড ইউ মাইন্ড, ওড, তারপর হচ্ছে পাস্ট। এই ভার্বগুলো যদি, এই ওয়ার্ডগুলো যদি থাকে একসাথে, ফ্রেজাল ওয়ার্ডগুলো যদি থাকে, দেখো হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু, এরপর কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, উইথ এ ভিউ টু। এতক্ষণ একটু আগে আমি তোমাদের জন্য বলেছিলাম যে টু এর পরে ভার্বের সবসময় কি হয়? বেস ফর্ম হয়, কিন্তু এখনই কিন্তু আমি তোমাদেরকে অন্য একটা কথা বলতেছি, খেয়াল করো। একটু আগেই বললাম যে টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এখন এখানে যখন উইথ এ ভিউ এর সাথে টু আছে তখন বলেছি তার সাথে আইএনজি যুক্ত হবে। এখন যখন গেট ইউজ টু এর পরে টু আছে তখন বলেছি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। পরেরটা দেখো, একইভাবে ক্যান নট হেল্প, আমরা কিন্তু যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি তখন ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এদের পরে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এটা তোমরা কিন্তু জেনে গিয়েছো যদি ক্যান নট হেল্প থাকে, তাই না? মাস্টের পরিবর্তে মনে করে দেখো রুলস। ওকে, দেখো, হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ড এ জব, হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ডিং এ জব। খেয়াল করো, হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ডিং এ জব, তাহলে টু এর পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়, কিন্তু কখন হয় সেটা আমাকে মনে রাখতে হবে। একইভাবে খেয়াল করো পরের বাক্য, আই ক্যান নট হেল্প লাভ, তাহলে কি হবে? আই ক্যান নট হেল্প লাফিং। আমি তোমার জন্য দুইটি বাক্য দিয়েছি, আমি আবারও বলছি, তোমরা একই সাথে লিখতেও পারো বা পরবর্তীতে ক্লাসটা আবারও রিভিউ দেখবে, দেখে এটা খুব ভালোভাবে খেয়াল করবে। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, আমরা পড়েছি না উড ইউ মাইন্ড আনসারিং সাম কোশ্চেন। ওকে, তারপর হচ্ছে ওর পাস্ট, এদের পরে যদি টু ও থাকে এইসব বাক্যের সাথে, কোনোটার সাথে কিন্তু টু আছে, তাহলেও ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে সব সময় আইএনজি যুক্ত হবে, খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ আমি বাক্য যখন রাইট ফ্রম ভার্ব করব তখন কিন্তু প্রতি বাক্যটার প্রতিটা অংশ আমাকে খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়তে হবে, দেখতে হবে বাক্যে আমার জন্য কি নির্দেশক দেওয়া আছে। আনসার কিন্তু আমার জন্য বাক্যে দেওয়া থাকবে, এটা খুবই সহজ হবে যদি আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার HW এর যে অংশটা, এর আগে অবশ্য আমি তোমাদের জন্য আরো দুটি বাক্য দিয়েছি। আই ওয়ান্ট দেয়ার উইথ এ ভিউ টু রিড, তাহলে উইথ এ ভিউ টু আছে, রিডিং হবে। দেখো, আই এম লুকিং ফরওয়ার্ড টু গেট ইউর রিপ্লাই। হ্যাঁ, আই এম লুকিং ফরওয়ার্ড টু গেট ইউর রিপ্লাই, আমি তোমাদের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। দেখো, আই এম গেট, তাহলে টু, লুক ফরওয়ার্ড টু আছে, লুক ফরওয়ার্ড টু এর পরে কি হয়েছে? ভার্বের সাথে আইএনজি হচ্ছে। আমি কিন্তু তোমাদের কমেন্ট বক্সে অথবা আমার মেসেঞ্জারে তোমরা ক্লাসটা করে যে রিপ্লাইটা দিবে, আমাদের রাইট ফ্রম ভার্ব আমরা চেষ্টা করেছি সবগুলো গুরুত্বপূর্ণ রুলস গুলো দিতে, চিন্তা করে দেখবো আরেকটা ক্লাস আমরা রাইট ফ্রম ভার্বের উপরে নিব কিনা। দেখো, তাহলে তোমরা কিন্তু রিপ্লাই দিবে, হোমওয়ার্ক গুলো করে রিপ্লাই দিবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলসে। তা পরবর্তী রুলসে যাওয়ার আগে তোমাদের জন্য হোমওয়ার্ক। দেখো, ট্রাই ইউরসেলফ, they become addicted to
এখন এডিক্টেড টু এর পরে কি হবে, মূল ভার্ব টু থাকার ফলেও টু আছে, এর পরেও আমাদের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। একইভাবে পরে দেখো, উই ওয়েন্ট টু কক্সবাজার উইথ এ ভিউ টু দেশ, উইথ এ ভিউ টু সিশোর। সিশোর মানে হচ্ছে সমুদ্র তট বা সৈকত। একইভাবে দেখো, হি নেভার মাইন্ড, আমি তোমাদের কথা কিন্তু বলেছিলাম নেভার মাইন্ড, নেভার মাইন্ড বলেছিলাম না, এখানে মাইন্ড ছিল। ওকে, পরেরটা দেখো, কুড নট হেল্প আছে, পরের বাক্যে লুক ফরওয়ার্ড টু, পরের বাক্যে আছে উড ইউ মাইন্ড, আবার আই ক্যান নট হেল্প। দেখো এখানে কিন্তু ইন্টারগেটিভ বাক্য আছে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি, রুলস 17। যে স্টুডেন্টস, আমরা এটা মূলত যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব ভালোভাবে ক্লাসে বুঝেছ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যারা ভালোভাবে বুঝো, তারা বিফোর আফটার এর ইউজটা খুব ভালো পারবে। আমরা এখানে আরেকটু ভালোভাবে দেখে নেব যে আফটারের পরে এবং বিফোরের আগে, আফটারের পরে, আফটার খেয়াল করো, আমি এখানে একটু সহজ করে দিচ্ছি। আফটার কথাটার অর্থ কি? আফটার মানে হচ্ছে পরে, তাহলে পরের যে ক্লজটি সেটি হবে পাস্ট পারফেক্ট। আবার বিফোর, বিফোর কথাটার অর্থ হচ্ছে পূর্বে, তাহলে বিফোরের পূর্বের ক্লাসটি, বিফোরের যে পূর্বের যে ক্লজটি সেটি হবে পাস্ট পারফেক্ট। তাহলে কথা হচ্ছে যে আফটারের পরে এবং বিফোরের আগে বা পূর্বের ক্লজটি পাস্ট পারফেক্ট হয় এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ডিয়ার স্টুডেন্টস, আমরা বাক্যে চলে যাচ্ছি। আবারও খেয়াল করো, আমি আরেকবার রিপ্লাই করছি যে আফটারের পরে এবং বিফোরের মানে হচ্ছে পরের পরে, আগের আগে, মানে হচ্ছে আফটারের পরে বিফোরের আগে, মানে এটা হচ্ছে কি হবে, আগের যে ক্লজটা থাকবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। মানে অতীতকালের দুইটি ঘটনা যখন পাশাপাশি ঘটে তখনই কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। ওকে, দেখো, দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কাম বিফোর দ্য পেশেন্ট কেম। এখন বিফোর আছে বাক্যে, আমাকে যখন রাইট ফর্ম বার করতে দিবে বাক্যে কিন্তু বিফোর আছে, বিফোর আছে মানে হচ্ছে আমি এটাকে কি করব, প্রথম ক্লজটাকে কি করতে হবে, একটু চিন্তা করো, প্রথম ক্লজকে আমার পাস্ট পারফেক্ট করতে হবে। বিফোর আছে মানে হচ্ছে প্রথম ক্লজটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে দ্য ডক্টর হ্যাড কাম, কাম কেম, কাম বি3 বসলো, তাহলে বিফোর দ্য পেশেন্ট কেম। পরের বাক্যে দেখো, আফটার দিয়ে দিয়েছি আমরা, পরের বাক্যে খেয়াল করো, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট ডাইড। আচ্ছা, এখানে একটি কথা বলে দিচ্ছি যে পরবর্তী যে ক্লজটি থাকবে, আমরা তো দুইটা ক্লজ বাক্যাংশ কোথায় পাস্ট পারফেক্ট বসবে নির্দেশ করে ফেললাম, কিন্তু বাকি যে বাক্যাংশটা থাকবে সেটা, পরের বাকি যে বাক্যাংশটা থাকবে সেটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এটা তোমার জন্য হোমওয়ার্ক, এই ধরনের বাক্য আছে সেটা তোমাকে বুঝে কারেক্ট করতে হবে। আমি বলে দিচ্ছি, এখানে পাস্ট টেন্সের যে পাস্ট পারফেক্ট টেন্সের দুইটা ক্লজ, দুইটা ক্লজের একটা হবে পাস্ট পারফেক্ট আর একটা হবে পাস্ট ইনডিফিনিট। এখানে খেয়াল করো, দ্য ডক্টর কে, এটা প্রথম ক্লজটা কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়েছে। আমরা আগেই বলেছিলাম যে আফটারের পরের ক্লজটি পাস্ট পারফেক্ট হবে, তাহলে আনসারটি হবে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে যাচ্ছি তোমাদের জন্য এইচডব্লিউ নিয়ে। ওকে, ট্রাই ইউরসেলফ, তোমার জন্য আমি এখানে তিনটি বাক্য দিয়েছি, এগুলো তোমরা কারেক্ট করবে। কারেক্ট করে আমাকে, আমি আগেই বলে দিয়েছি, মেসেঞ্জার অপশনে গিয়ে অথবা কমেন্ট বক্সে আমাকে পাঠাবে হোমওয়ার্ক করে। গত ক্লাসে হোমওয়ার্ক যারা আমাকে পাঠিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা বাসায় নিয়মিত পড়াশোনা করবে। আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো অবশ্যই দেখবে এবং যে এইচডব্লিউ গুলো থাকবে সেগুলো করবে। দেশের এমন পরিস্থিতিতে তো এর চেয়ে আসলে আর বিকল্প কিছু নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী রুলসে চলে যাব। রুল 70, সরি আগেরটাই চলে এসেছে। দেখো, রুল 18। ওকে, এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, তোমরা এখানে ইফ মানে হচ্ছে কন্ডিশন। আমরা এখানে যে তিনটা রুলস করব এগুলো হচ্ছে কন্ডিশনাল। এরপরে যে তিনটা রুলস করব এগুলো হচ্ছে কন্ডিশনাল। ইফ মানে হচ্ছে যদি, যদি মানে হচ্ছে কন্ডিশনাল, সামথিং উইল হ্যাপেন ইফ মানে হচ্ছে যদি এটা হয় তাহলে কিছু ঘটবে। ওকে, খেয়াল করে দেখো, ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট। ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশ হবে ফিউচার ইনডিফিনিট। ওকে,
আমরা কিন্তু সহজ ছোট ছোট করে দিয়ে দিয়েছি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ইফ প্লাস প্রথম ক্লজটা হয়ে গেছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরবর্তী ক্লজ হয়েছে ফিউচার ইনডিফিনিট। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ প্রসপার ইন লাইফ। এখন প্রথম ক্লজটাতে খেয়াল করো, ইফ এর পরে সাবজেক্ট আছে এবং ভার্বের বেস ফর্ম আছে, মানে হচ্ছে তুমি যদি কঠোর পরিশ্রম করো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পরেরটা আমাকে অবশ্যই ফিউচার ইনডিফিনিটে করতে হবে। ফিউচার ইনডিফিনিটে করলে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার তুমি জানো, টেন্স তো অবশ্যই ভালোভাবে পড়া আছে। দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। ওকে, দেখো পরবর্তী বাক্যে ইফ হি রিডস মোর, সে যদি অনেক ভালো পড়তো, ভালো পড়ালেখা করে কেউ, তাহলে কি হবে? হি পাস ইন দ্য এক্সাম। ওকে, খেয়াল করো, ইফ হি রিডস মোর হি উইল পাস, কারণ হচ্ছে প্রথম অংশটা এখানে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, অতএব পরবর্তী যে ক্লজটি সেটাকে আমার ফিউচার ইনডিফিনিটে চেঞ্জ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম, যে বাক্যগুলো তুমি হোমওয়ার্ক হিসেবে করবে। আমাদের মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ওকে, তোমার জন্য হোমওয়ার্ক, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও হোমওয়ার্কগুলোর। হোমওয়ার্কগুলোর স্ক্রিনশট নিয়ে নিবে। আই উইল নট গো আউট ইফ ইট রেন। পরের বাক্যে দেখো, ইফ হি কাম হিয়ার আই উইল গো দেয়ার উইথ হিম। পরের বাক্য দেখো, ইফ ইউ ওয়াক স্লোলি ইউ মিস দ্য ট্রেন। এখন তুমি যদি হাঁটো, এটা হচ্ছে তুমি আস্তে হাঁটলে তুমি ট্রেন মিস করবে, এটা তো ভবিষ্যতে মিস করবে। এটা স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই কন্ডিশনালটা কিন্তু খুবই সহজে বোঝা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য আরো কয়েকটি দিয়ে দিয়েছি। এর পরবর্তী বাক্যে আমরা পরবর্তী রুলসে চলে যাচ্ছি। খেয়াল করো, আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম, এখানে আমরা ইফ যুক্ত 3টা রুলস করব ইফের। দেখো, ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস বি2 যদি প্রথম অংশে হয়, তাহলে পরেরটা হবে, এটাকে আমরা বলবো পাস্ট কন্ডিশনাল। এই যে রুলসটা হচ্ছে, মানে হচ্ছে প্রথম অংশ হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, এরপর হচ্ছে পাস্ট কন্ডিশনাল। কিন্তু পাস্ট কন্ডিশনালকে যদি আমরা একটু ভেঙে বলি, তাহলে হবে উড কুড মাইট। পাস্ট কন্ডিশনালকে আমরা ভেঙে বললে হবে উড কুড মাইট প্লাস বি1। উড কুড মাইট প্লাস বি1। কথাটা কি বুঝতে পেরেছ? ওকে, দেখো, ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে উড কুড মাইট প্লাস বি1। ওকে, তোমাদের জন্য আমি স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছি, দুঃখিত। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট বসে, মানে হচ্ছে সাবজেক্ট প্লাস বি2 যদি বসে, এর পরেটা হবে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বি1, মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন রুলসটা খুবই সহজ। বিষয়টা হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, এর পরের যে অংশটুকু থাকবে সেটা হবে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ হচ্ছে উড কুড মাইট প্লাস বি1। খেয়াল করো, এটুকু তোমার মাথায় থাকলেই হচ্ছে, এটুকু থাকলেই তুমি আনসার করতে পারতেছো। ইফ হি এগ্রিড, যদি সে রাজি হতো। পাস্ট কন্ডিশনাল মানে হচ্ছে অতীতে কিন্তু হয়নি ঘটনাটা, অতীতে ঘটেনি, আমরা কিন্তু অনেক অনেক ঘটনাই ঘটেনি কিন্তু এমন হতে পারতো, এগুলো বোঝাতেই কিন্তু পাস্ট কন্ডিশনালটা ইউজ করি। অতীতে হতে পারতো এমন বোঝাতেই পাস্ট কন্ডিশনাল ইউজ করি। দেখো, ইফ হি এগ্রিড, সে যদি রাজি হতো, আই গিভ দ্য মানি, সে রাজি হয়নি, সে তো রাজি হয়নি। ইফ হি এগ্রিড আই উড গিভ দ্য মানি, তাহলে আমি টাকাটা দিতাম। সে রাজি হয়নি, আমিও টাকা দেইনি। বিষয়টা এরকম। দেখো, ইফ ইউ স্টাডি ইউ গেট এ গুড রেজাল্ট। ধরো কারো কথা বলতেছি, তোমাদের নির্দিষ্ট কারো কথা কিন্তু বলছি না। দেখো, ইফ ইউ স্টাডি, তুমি যদি ভালো পড়ালেখা করতে,
ইউ উড গেট এ গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল পেতে, মানে হচ্ছে সে ভালো পড়ালেখা করেনি, যার কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য এখানে বাক্য দিয়ে দিচ্ছি, এগুলোকে তোমরা এইচডব্লিউ করে ফেলবে, এইচডব্লিউ তে আমাকে পাঠাবে, পাঠানোর জন্য অলরেডি আমি বলে দিয়েছি, এবং বাক্যগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে, তাহলে সুবিধা হবে পরবর্তীতে দেখে খাতায় হোমওয়ার্ক করে অবশ্যই খাতার উপরে নাম, রুল, সেকশন লিখে পাঠাবে। ওকে, এখন আমরা চলে আসলাম ইফের তৃতীয় রুলসে। ইফের ইফ যুক্ত বাক্যের তৃতীয় রুলস, এখানে কিন্তু আমরা কন্ডিশনাল চিনে গেছি, মানে হচ্ছে কন্ডিশনাল যখন করব একসাথে, তখন আমরা রাইট ফ্রম ভার্বের মধ্যে আমরা একটা টপিক কন্ডিশনালটা পড়ে ফেললাম। দেখো, ইফের প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরের অংশটা হবে পারফেক্ট কন্ডিশনাল। প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, এরকম যদি হয় প্রথম অংশ, তাহলে পরের অংশ হবে কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, এর সাথে হচ্ছে বি3। তোমরা কিন্তু একটা বিষয় অলরেডি জেনে থাকবে, হ্যাভ বা হ্যাজ, হ্যাড, এই তিনটার পরে আমি এই রুলসটা মুখেই বলে দিচ্ছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা যেখানেই যে অবস্থায় থাকুক, তাদের পরে যদি ভার্ব বসে, তাহলে অবশ্যই বি3 বসবে। আমি আবারও বলছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে যদি ভার্ব বসে, তাহলে অবশ্যই হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে যদি ভার্ব বসে, তাহলে অবশ্যই বি3 বসবে। তো শিক্ষার্থীরা, তোমরা যদি ভিডিও দেখতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, কোনো অসুবিধা হলে আমি খোঁজ রাখছি। It seems to me something is wrong. Okay, যাই হোক, দেখো, if you had finished it sincerely, দেখো প্রথম অংশে যে আমাদের ক্লজটা আছে, প্রথম অংশে সেটা হচ্ছে if you had finished it sincerely, তুমি যদি এটা ঠিকভাবে শেষ করে থাকতে, if you finish it sincerely you get a profit, দেখো তুমি কিন্তু শেষ করে থাকোনি, তাহলে প্রফিট নেই। দেখো, if you finished it sincerely, প্রথম অংশে আমরা had প্লাস বি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট পেয়েছি, তাহলে পরের অংশ আমাদের আনসার হয়েছে you would have got a profit। একইভাবে if I had possessed vast wealth, আমি যদি ব্যাপক সম্পদ কি করতাম, possessed করতাম, এখন করি না। ওকে, I help the poor, তাহলে এখানে কি হবে, I would have the poor। খেয়াল করে থাকবে, দেখো আমরা এখানে কিন্তু would have, তারপর হচ্ছে ভার্বের সাথে বি3 ইউজ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরে হবে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বি3। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কন্ডিশনাল। ওকে, এটা আমরা রুলস 20 এর মধ্যে পড়ে ফেললাম। এরপর ট্রাই ইউরসেলফ, তোমার জন্য 3টা বাক্য আমি দিয়ে দিয়েছি, এগুলো তোমরা সলভ করবে, এগুলো সলভ করে পাঠাবে আমাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 21। এটাই আমাদের শেষ রুল আজকের মতো। দেখো, সাধারণত যখন প্রিপোজিশন বসে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সাধারণত যখন প্রিপোজিশন বসে, তখন এর সাথে ভার্বের এরপরে যে ভার্বটি থাকবে, ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো যে আমরা কতগুলো প্রিপোজিশন তোমাদের জন্য দিয়ে দিয়েছি, অন, ইট, অফ, ফ্রম, বাই, আফটার, বিয়ন্ড, উইদাউট, বিফোর, আফটার, এইসব যাই আছে যে প্রিপোজিশনগুলো আছে, সিঙ্গেল যদি একটা করে এরকম প্রিপোজিশন থাকে, বা প্রিপোজিশনাল দুইটাও একসাথে থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে, দেখো তাহলে এই ক্ষেত্রে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখো, রিনা ইজ বিজি ইন ডু হার হোমওয়ার্ক, এখানে রিনা ইজ বিজি ইন ডুইং হার হোমওয়ার্ক। পরেরটা খেয়াল করো, হেলেন নেগলেক্টেড ফর স্পিক ফুলিশলি, হেলেন ইজ নেগলেক্টেড ফর স্পিকিং ফুলিশলি, সে যে স্পিকিং তার বোকার মতো কথাবার্তা বললে এই জন্য সে নেগলেক্টেড হয় আর কি, তারও একটা প্রয়োজনের কথা বলা আছে। দেখো, কিপ অন, কিপের পরে প্রিপোজিশনটা খেয়াল করো, লাস্ট বাক্যে অন আছে, অন, কিপ অন ট্রাইং হার্ড, কঠোর পরিশ্রম করতে থাকো। হ্যাঁ, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে জীবনে ভালো করার জন্য, সফল হওয়ার জন্য।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য এখন হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ট্রাই ইউরসেলফ, আফটার ডু দ্য ওয়ার্ক আই উইল গো আউট। দেখো পরেরটা হচ্ছে দ্য পোর্টার কেম হিয়ার ফর ডু দ্য ওয়ার্ক। এখন এরপরেটা হচ্ছে আই হ্যাড নেভার থট অফ আছে আই কুড নট লিভ উইদাউট হেল্প দ্য পুর, আই কুড নট বিলিভ ইন ওভারলোড মাই স্টমাক। এখানে খেয়াল করো যে আমাদের বিলিভ ইন আছে, ইনের পরে ওভারলোড আছে, এটা ভার্বের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমাদের যে আমি যে তোমাদের জন্য হোমওয়ার্ক গুলো দিয়েছি তোমরা এগুলো অবশ্যই করবে। রুলস গুলো একটু বারবার দু একবার দেখার চেষ্টা করবে প্রত্যেকটা রুলস। এগুলো যদি আমরা করে ফেলি তাহলে রাইট ফর্ম ভার্বের জন্য একই রুলস তোমার ইন্টারমিডিয়েট চাকরির পরীক্ষা পরবর্তী ক্লাসে সব জায়গায় এগুলোই কাজে লাগবে। ওকে, সবাই ভালো থাকবে, বাসায় থাকবে, বাবা মার কথা শুনবে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।